আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছ? 30 সেকেন্ড ওয়েট করি, সবাই আসুক। ওকে, বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে লেখা? ঠিক আছে, 40 জন চলে আসছে। সাউন্ড কম, সাউন্ড কম। হ্যাঁ, আমি একটু ধীরে কথা বলছি। এখন শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে বসো। খাতা কলম তো আছে। আমাদের আজকের টপিক ছিল সাধারণ জ্ঞানের 2টা, ঐতিহাসিক স্থান প্লাস মসজিদ, আর ইংরেজির কিছু। সো মনে হয় যে 1 ঘন্টারও বেশি লাগতেও পারে, বাট আমরা ট্রাই করবো 1 ঘন্টার মধ্যেই শেষ করার। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ক্লাসের পরপরই 1 মিনিটের মধ্যে একটা সুন্দর পিডিএফ নোট তোমাদেরকে দেওয়া হবে। আশা করি নোটটা দেখলে তোমরা খুশি হবা, আমার আই গেস। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করি। ওয়ালাইকুম আসসালাম। আর একটা কথা বলি, আর অন্য কোনো কমেন্ট করো না, যাতে তোমাদের প্রশ্নগুলো আমি বুঝতে পারি। আর সালাম দেওয়ারও দরকার নাই, আর কোনো কমেন্ট করারও দরকার নাই। তো তোমরা খাতায় লিখে ফেলো। প্রথমে আমরা একটু মসজিদ নিয়ে পড়ি, এটা অল্প একটু পড়া আছে। কি কি জানতে হবে আমি একটু দেখাই দিই প্রথমে। তার আগে আমি একটা কথা বলি, যে আসলে ঐতিহাসিক স্থান বা মসজিদ থেকে বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা ভার্সিটিতে কি প্রশ্ন আসে। প্রশ্নের প্যাটার্ন হচ্ছে, আমি যতগুলো প্রশ্ন ঘেটেছি তিনটা স্টাইলে কিন্তু প্রশ্নগুলো হয়। এর মধ্যে একটা স্টাইল হচ্ছে, এই যে নিদর্শনটা বা ওই যে স্থানটা, এটা কোন এলাকায় অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। ধর একটা মসজিদের নাম সে 60 গম্বুজ মসজিদ, সো এটা কোন এলাকায় অবস্থিত, প্রথম হচ্ছে এই বিষয়টা বেশি আসছে। দ্বিতীয়ত, এই মসজিদটার স্থপতি বা কোন আমলে এই মসজিদটা নির্মাণ করা হয়। আর 3 নাম্বার, বিশেষ করে মসজিদের বেলায় আমাদের আগে, অর্থাৎ কয়েক বছর আগে, কিছু বছর আগে বা অনেক বছর আগে আমাদের যে টাকা ছিল, টাকায় তোমরা এখনো দেখো যে বর্তমানে বিভিন্ন টাকার পেছনে বিভিন্ন কি ছবি থাকে। তো আগেই বিভিন্ন মসজিদের ছবি বিভিন্ন টাকায় ছিল। সো মসজিদ থেকে আমি দেখলাম যে 5 টাকার নোটে কোন মসজিদের ছবি ছিল, 10 টাকার নোটে কোন মসজিদের ছবি ছিল। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি এসেছে। আর যেহেতু বাংলাদেশের ঢাকা হচ্ছে মসজিদের নগরী, সো ঢাকায় উল্লেখযোগ্য বা ঐতিহাসিক কি কি মসজিদ আছে সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা স্টার্ট করি। আমরা মসজিদ প্রায় 8-10টা মসজিদ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, এর বাইরে কোনো প্রশ্ন হয়নি। তো প্রথমে যদি আমি একটু ঢাকায় অবস্থিত মসজিদের কথা বলি, তোমরা খাতায় লেখো যে ঢাকায় কি কি মসজিদ আছে। তোমরা একটা জিনিস শুধু লিখে রাখো, সেটা হচ্ছে 7 তারা বিবির ঢাকা। এই 3টা মনে রাখবা। ঢাকার মসজিদ থেকে যতগুলো প্রশ্ন আসছে, সেই 3টা মসজিদের বাইরে আসেনি। সো বারবার এই একটা কথা মনে রাখবা, বারবার মনে রাখবা, 7 তারা বিবির ঢাকা। 7 তারা বিবির ঢাকা, অর্থাৎ ঢাকার উল্লেখযোগ্য 3টা মসজিদ। একটার নাম হচ্ছে 7 গম্বুজ মসজিদ। আমি মসজিদ কথাটা আর লিখছি না, একটা হচ্ছে 7 গম্বুজ মসজিদ, তোমরা লিখে রাখো। 2 নাম্বার হচ্ছে তারা মসজিদ। লেখা কি শুনতে পাচ্ছ তোমরা? মানে লেখা দেখতে পাচ্ছ আর কথা শুনতে পাচ্ছ? আচ্ছা ভাইয়া, ঝাপসা দেখা যায়। ওকে, আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক, একটু পরে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চশমাতেও কাজ হচ্ছে না। তোমাদের মনে হয় নেট স্লো, তাই দেখো আমার এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি। যাদের ঝাপসা লাগছে মনে হয় নেট স্লো, এ কারণেই। আচ্ছা, আর একটা হচ্ছে বিবির, বিনত বিবির মসজিদ। তো এরপরে মসজিদ কথাটা লিখে রাখো। সো ঢাকায় একটা প্রশ্ন এসেছিল ভার্সিটিতে, যে ঢাকায় অবস্থিত বা ঐতিহাসিক বা উল্লেখযোগ্য মসজিদ 9 কোনটি। এই 3টা ছিল অপশনে, এবং আরেকটা ছিল মনে হয় কুসুম্বা মসজিদ, এরকম টাইপের। তো এখন শুধু এই নামগুলো পড়লে হবে না, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে বিনত বিবির মসজিদ, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন, বা বলতে পারো যে বাংলাদেশের প্রথম বা প্রাচীন মসজিদ আর কি। তো তোমরা এটা লিখে রাখো,
প্রাচীন মসজিদ। উইকিপিডিয়া দেখলাম এটার সাল দেওয়া আছে নির্মাণ 1457, বাট কোন কোন বইয়ে 1415 আছে। আমি পিডিএফ এ দুটোই দিয়েছি, অপশনে দুটো থাকলে তোমরা এটাই দিবা, 1457 খ্রিস্টাব্দ। এছাড়া এর অবস্থানটা খুব ইম্পর্টেন্ট, নারিন্দা। এই আর তেমন কিছু বিনত বিবির মসজিদ থেকে তোমাদের লাগবে না। চলে আসি তারা মসজিদ। এখান থেকে শুধু একটাই কথা, কত টাকার নোটে এটা ছিল সেটা আমি একসাথে গুছিয়ে দেব একটু পর, আমি এখন এটাতে যাচ্ছি না। আর সাত গম্বুজ মসজিদের এই শাহ থেকে তোমরা একটা জিনিস মনে রাখো, সাথে শায়েস্তা খাঁ, অর্থাৎ শায়েস্তা খাঁর আমলে এই মসজিদটা নির্মিত হয়েছিল। এবং খুব ইম্পর্টেন্ট যে বিষয়, নাম সাত গম্বুজ হলেও এর গম্বুজ সংখ্যা কিন্তু 7টা না, এর গম্বুজ সংখ্যা হচ্ছে মাত্র 3টা। এবং 7 কেন বলা হয়? চারপাশে 4টা মিনার থাকায় এই 4 আর 3 মিলে হয়ে গেছে 7। তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট যে 7 গম্বুজের 3 আর 4, অর্থাৎ গম্বুজ হচ্ছে 3টি আর বাকি 4টা সেটা হচ্ছে কিন্তু মিনার। ঠিক আছে? তাহলে ঢাকায় অবস্থিত মসজিদ সম্পর্কে এতটুকু তথ্য তোমাদেরকে জানতেই হবে, আমি এর বাইরে আর কোনো প্রশ্ন পাইনি এবং ইনশাআল্লাহ যদি আসে এখান থেকে আসবে। তো বাকি রইল তারা মসজিদের দুই একটা কথা, সেটা আমরা একটু পর লিখবো। এতটুকু কি ক্লিয়ার তোলা হয়েছে? আশা করছি হয়েছে, না হলে পরে তোমরা আবার দেখে নিও। এবার আসা যাক ঢাকার বাইরে আর কি কি মসজিদ সম্পর্কে তোমাদের জানতে হবে। আমি একটু সিরিয়ালটা আগে লিখে দেই। এক হচ্ছে কুসুম্বা মসজিদ, আমি মসজিদ কথাটা লিখছি না, শুধু কুসুম্বা লিখছি। 2 হচ্ছে আতিয়া, দেন 60 গম্বুজ মসজিদ, এরপরে একটা হচ্ছে বাঘা মসজিদ। সো এক্সট্রা আর এই 4টা মসজিদ সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এবং আমি যে সিকোয়েন্সটাতে লিখে দিয়েছি, এই সিকোয়েন্সটা যদি তোমার মনে থাকে তাহলে কোন মসজিদ কত টাকার নোটের ছবিতে ছিল এটা তোমাদের কিন্তু ইজিলি মনে থাকবে। যেমন আমি যদি নোটের ব্যাপারটা বলি, সবচেয়ে ছোট নোটটা 1 টাকার নোট ছিল, 2 টাকার নোট ছিল, বাট এর পরে কি 5 টাকার নোট, 5-এর পর কি 6, 7, 8, 9 তো নাই, 10 টাকার নোট, 15 টাকার নোট নাই, এরপরে হচ্ছে 20 টাকার নোট, 20-এর পর 50 টাকার নোট, আর ওই যে একটা বাদ দিয়েছি তারা মসজিদ, এই তারা মসজিদের ছবি ছিল 100 টাকার নোটে। তাহলে এই সিকোয়েন্সটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমি মনে রাখতাম এভাবে যে কুয়ায় 60টি বাঘ, কুয়ায় কয়টি বাঘ? 60টি বাঘ। আমার এভাবে মনে থাকতো, আমি যে এই ব্যাপারটা লিখলাম কিছু একটা মনে করে তো লিখলাম কুয়ায় 60টি বাঘ, অথবা পরে যদি তুমি এটাও অ্যাড করতে পারো কুয়ায় 60টি বাঘ কি তরতরা ছিল বা তারা করছিল, জানি না, কিছু একটা লেখো। তাহলে এই সিকোয়েন্সটা যদি তোমার মনে থাকে ইনশাআল্লাহ এই সিকোয়েন্সটা এটা কিন্তু মনে থাকবে। ভার্সিটিতে কিন্তু অনেক আসছিল, মেডিকেলে এখান থেকে আসেনি, বাট যদি মসজিদ থেকে আসে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি এতটুকু লিখতে পারছো। এবার আসো এই কোন মসজিদ কোন জায়গায় থাকে। তো যাদের বাসা রাজশাহী বিভাগের মধ্যে তারা অন্তত কুসুম্বা, বাঘা মসজিদ এই দুইটা সম্পর্কে তাদের ভালো একটা ধারণা আছে। তো যারা জানো না লিখে রাখো, এটা নওগাঁয় অবস্থিত। 60 গম্বুজ মসজিদ তো জানোই, 60 থেকে হাট, বাগের হাট, ছোটবেলায় পড়ে আসো বইপত্রে। আর বাঘা মসজিদ এটাও তো রাজশাহীতে, রাজশাহীর বাঘা একটা জায়গা আছে, রাজশাহীর বাঘা মসজিদ। ওকে, তো আতিয়া মসজিদ একটু স্টার চিহ্ন দাও। স্টার চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে এই মসজিদটা যেখানে অবস্থিত টাঙ্গাইলে, এই টাঙ্গাইলটাকে একটু ভালো মতো মার্ক করো। এই টাঙ্গাইলে শুধু বাংলাদেশের না, পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজওয়ালা মসজিদ কিন্তু নির্মিত হচ্ছে। তো 12 সাল থেকে নির্মাণ চলছে, 17 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনো কিন্তু কাজ মোটামুটি চলছেই। তো এই টাঙ্গাইলে আরেকটা উল্লেখযোগ্য মসজিদ আছে, যে মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে, তোমরা আলাদা করে কোথাও লিখে রাখো, আমি ওইদিকে লিখলে দেখতে পাবে না, যে মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 201টি। শুধু বাংলাদেশ না, পৃথিবীতে এত গম্বুজধারী কোনো মসজিদ কিন্তু নেই। সো এটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ সাম্প্রতিক থেকেও আসতে পারে। তাহলে 201টি গম্বুজ আছে কোন মসজিদে, মানে 201টি গম্বুজওয়ালা মসজিদ নির্মাণ হচ্ছে কোথায়? টাঙ্গাইলে।
হ্যাঁ, কোন উপজেলায় এত দরকার নাই, কারণ এই উপজেলা থেকে আসেনি, মূলত জেলা থেকে আসে। ওকে, এছাড়াও স্টার চিহ্ন দাও কুসুম্বা মসজিদে। তাহলে মসজিদ মানেই আমরা বুঝতে পারছি যে একটা গম্বুজ থাকবে। তাহলে এই কুসুম্বা মসজিদে কয়টা গম্বুজ আছে জেনে রাখা ভালো, খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে গম্বুজের সংখ্যা হচ্ছে একটা। তাহলে কুসুম্বা মসজিদে গম্বুজ সংখ্যা কয়টা? একটা। এবং লাস্ট ওয়ান, যদিও এর নাম 60 গম্বুজ মসজিদ, গম্বুজ কিন্তু 60 না। ওকে, তাহলে এর গম্বুজ সংখ্যা হচ্ছে কতটা কেউ বলতে পারবা? এবার একটু কমেন্ট করে দেখি কার মনে আছে 60 গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা কত, একটু দেখি, কমেন্ট করো। হ্যাঁ মিল্টন, ভিডিওটা থাকবে, পরে দেখে নিতে পারবা। কেউ কমেন্ট করছে না। 60 গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা কতটি বলো? মামুন রশিদ 81, ভেরি গুড ভেরি গুড। ভাই ফোনটা রোটেট করে রাখলে ল্যাপটপে ফুল স্ক্রিনে ভিডিওটা দেখতে পারতাম। আচ্ছা, আজকে রোটেট হচ্ছে না, আমি কালকে ট্রায়াল করব রোটেট করে। একটু কষ্ট করে তাহলে আজকে দেখো। 77টা লিখছো মাহির আবরার। আসলে 77টা হচ্ছে 7টা রোতে 11 করে 7 11 77 দিলাম। তাহলে মোট হচ্ছে 81টি গম্বুজ। যদি পরীক্ষা আসে টোটাল বা মোট গম্বুজ কত, তাহলে কিন্তু হবে 81টি। সবচেয়ে বড় গম্বুজ কয়টা আছে, তাহলে উত্তর হবে কি 4টা। আচ্ছা যাই হোক, 81 এটাই মনে রাখবা। তো আমার কাছে মনে হয় মসজিদ নিয়ে যতটুকু আলোচনা করলাম, ইনশাআল্লাহ এর বাইরে আপাতত আর লাগবে না। তারপরে পিডিএফ এ 2-1টা তথ্য মনে হয় এক্সট্রা আছে, এটা তোমরা দেখে নিবা, ঠিক আছে? এবার ঝটপট হেডলাইন দাও। ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থান হেডলাইন দাও। ঐতিহাসিক স্থান। তো বাংলাদেশের অনেকগুলো ঐতিহাসিক স্থান আছে, এর মধ্যে 4টা স্থানের ডিটেইলস জানতে হবে, আর বাদ বাকি টুকটাক একটা করে লাইন। ধরো কোন 4টাকে ডিটেইলস জানতে হবে সেই 4টা আমি একটু বলে দেই। একটা হচ্ছে পাহাড়পুর, পাহাড়পুর, আর একটা হচ্ছে মহাস্থানগড়, আর একটা হচ্ছে ময়নামতি, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে সোনারগাঁও। এই 4টা ঐতিহাসিক স্থানের ডিটেইলস জানতে হবে। প্রশ্ন কিভাবে আসে আগে সেটা শুনো। প্রশ্ন আসে এই যে পাহাড়পুর, পাহাড়পুর কোন আমলে তৈরি হয়েছিল বা কোন আমলের এটা স্থাপনা, ওকে, এ আমল আসে, বা কে নির্মাণ করেছিল এটসেট্রা। 2 নাম্বার যেটা ইম্পর্টেন্ট, এটা কোথায় অবস্থিত। 3 নাম্বার যেটা ইম্পর্টেন্ট, এই পাহাড়পুরে অনেকগুলো নিদর্শন আছে। এই পাহাড়পুরে অনেকগুলো কি আছে? নিদর্শন আছে। সো প্রশ্নটা হয় এরকম যে পাহাড়পুরের নিদর্শন 9 কোনটি, অথবা কিছু একটা দিল যে সোমপুর বিহার এটা কোথায় অবস্থিত বা কোন স্থাপনার মধ্যে আছে, এরকম 4টা অপশন থাকলো, ঠিক আছে? ওকে, তো এই 4টার আমরা ডিটেইলস পড়বো। এছাড়া টুকটাক যেগুলো আছে, ধরো উত্তরা গণভবন, তো এই বাকি যত টুকটাক আছে এগুলো শুধু অবস্থানটা জানতে হবে, কিন্তু মাঝে মধ্যে স্পেশাল কিছু থাকে। যেমন উত্তরা গণভবন, এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার 1 বছর পরেই কিন্তু এটার কি উদ্বোধন করেছিলেন। তাহলে ওই যে ওই রকম তথ্যগুলো কিন্তু জানতে হবে, সেগুলো আমরা বলে দিব। তো আগে চলো আমরা এই 4টা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো প্রথমে আসি, আমি যদি বলি কোনটা কোন আমলে, কোন শাসন আমলে তৈরি হয়েছিল, তো এটা মনে রাখা একটু সহজ। পাতে পাহাড়পুর, এই পা দিয়ে তোমরা মনে রাখো, এটা তৈরি হয়েছিল পাল আমলে। পাতে পাহাড়পুর এটা কোন আমলের স্থাপনা? পাল আমল। তাহলে মতে মহাস্থানগড়, যদিও মতে ময়নামতিও আছে, তো মহাস্থানগড় ম দিয়েই মনে রাখতে পারো, এটা হচ্ছে মৌর্য আমলে এটা স্টার্ট হয়েছে, বাট গুপ্ত আমল যখন আসছে ততদিন পর্যন্ত কিন্তু এটার নির্মাণ চলছিল। তাই অপশনে যদি মৌর্য ও গুপ্তের যে কোনো একটা থাকলে সেটাই উত্তর।
ওকে, আর যদি দুটাই থাকে তাহলে মৌর্য দিবা, যদি দুটোই থাকে তাহলে কি দিবা, মৌর্য। এখন যদি আমি প্রশ্ন করি তাহলে এই যে স্থাপনাগুলো এটার মধ্যে প্রাচীন কোনটা, এরকম যদি প্রশ্ন আসে যে সবচেয়ে প্রাচীন স্থাপনা কোনটা, এরকম কিন্তু একটা প্রশ্ন আসছিল। তো এটা মনে রাখার জন্য যে কাজটা করতে হবে, এই আমলগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। এটাও কিন্তু আমাদের একটা টপিক আছে সাধারণ জ্ঞানের, অর্থাৎ কোন আমলটা মানে কোন শাসন আমল, কারা বাংলাদেশকে ধর প্রথম শাসন করেছে, কারা প্রথমে আসছে, এরপরে কারা আসছে, তারপরে কারা আসছে, এই সিকোয়েন্সটা কিন্তু তোমাকে জানতে হবে। তো আমি এই সিকোয়েন্সটা একটু পাশে ছোট্ট করে লিখে দিচ্ছি, শাসন আমলটা এরকম করে তোমরা একটু মনে রাখো। সর্বপ্রথম মৌ, তারপর গুপ্ত, তারপর গৌড় আসছে। তো আমি এভাবে মনে রাখতাম, মৌ গুপ্ত ঘরের পাশে। তোমরা আমার সাথে একবার বলো, মৌ গুপ্ত ঘরের পাশে। হ্যাঁ বলো, মৌ গুপ্ত ঘরের পাশে। অর্থাৎ মৌর্য বংশ, গুপ্ত বংশ, ঘরতে গৌড়, পাতে হচ্ছে পাল, আর সেতে হচ্ছে সেন। তাহলে সবার আগে এই মৌর্য বংশ ছিল, এদের হটিয়ে চলে আসলো কে, গুপ্ত বংশ, এভাবেই। তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে যদি আমি কম্পারিজন করি, পাহাড়পুর কিন্তু পাল আমল, অর্থাৎ এরও পরে। তাহলে এই দুইটার মধ্যে যদি বলি প্রাচীন কোনটা, ডেফিনেটলি কি, মহাস্থানগড়। আচ্ছা যাই হোক, এই টপিকটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আবার পড়বো। আপাতত তোমরা সিকোয়েন্সটা মনে রাখো, কোনটা প্রাচীন এটা বোঝার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। পাহাড়পুর মহাস্থানগড় হলো, এবার আসো ময়নামতি। এর অপর নাম, বা অপর নাম বলতে এর আগের যে নাম ছিল সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোহিতগিরি। এবং সোনারগাঁয়ের অপর নাম হচ্ছে সুবর্ণগ্রাম, স দিয়ে সুবর্ণগ্রাম। ওকে, এবার আমরা একটু পাহাড়পুর নিয়ে কিছু কথা বলি। সবচেয়ে ভালো হয় এদের অবস্থানটা আমি এখানে পাশে লিখে দিই। তো আমি এই পাশে লিখি, পাহাড়পুর হচ্ছে নওগাঁয়, একটা ছকের মতো করে তোমরা লিখে রাখো, নওগাঁয়। মহাস্থানগড় কোথায় সবাই জানো, বগুড়ায়। ময়নামতি হচ্ছে কুমিল্লা, এবং সোনারগাঁও তো সোনারগাঁয়ে। ওকে, তাহলে এই যে চারটা অংশ হলো, তাহলে আমাদের কি কি হলো, কোন আমলের, দেন আমাদের কি হলো, কোথায় অবস্থিত। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পাহাড়পুরের উল্লেখযোগ্য নিদর্শন কি কি আছে সেটা জানা। তো একটা জিনিস এখানে খেয়াল করবা, যেহেতু চারটা জিনিসের আমরা ডিটেইলস পড়বো, তো আমরা যে কাজটা করব, আমরা পাহাড়পুর, সোনারগাঁ আর ময়নামতি, এই তিনটা জিনিসের সকল নিদর্শন পড়বো মোটামুটি যেগুলো আসে। আর মহাস্থানগড়টা তাহলে পড়বো না। এতে করে কি হবে, যে এইখানে যে নিদর্শন আছে এগুলো বাদে যদি এক্সট্রা কিছু আসে সেটা মহাস্থানগড়। যদিও আমি মহাস্থানগড়ের লিস্টটা তোমাদেরকে পিডিএফ এ দিব, এখানে লেখাবো না। এখানে আমরা এই পাহাড়পুর এই তিনটা আমরা একটু শিখে ফেলি। তাহলে হেডলাইন দাও, পাহাড়পুরের নিদর্শন। হেডলাইন দাও, হেডলাইন দাও, পাহাড়পুরের নিদর্শন। পাহাড়পুরের নিদর্শন। তাহলে পাহাড়পুরে কি কি দেখা যায়, তোমরা এটা মনে রাখতে পারো এভাবে, জগৎ সত্য হলো সোমবার। এই চারটা জিনিস কখনোই ভুল করা যাবে না। এখন বুঝছো, বেশি ছন্দ দিলে প্রবলেমটা কি হয়, কোনটা কার ছন্দ না এটাই ভুলে যাই। এ কারণে এই লাইনটা মনে রাখার জন্য, এটা যে পাহাড়পুরের, আমি এর সাথে আরেকটা জিনিস এভাবে পড়তাম, যে জগৎ সত্য হলো সোমবারে পাহাড়ে এসে। তখন আমার এই লাইনটা বললো যে না, এটা যে পাহাড়পুরের আমার মনে থাকে। সো কষ্ট করে এইটুকু একটু পড়ো। এখন যারা পাহাড়পুর গিয়েছো, এই জিনিসগুলো দেখেছো সচক্ষে, তাদের কিন্তু এই ব্যাপারগুলো লাগবে না। কিন্তু যাদের বাড়ি একদম দক্ষিণবঙ্গ, তারা আসে নাই এদিকে, হ্যাঁ শুধু বই পড়ছে, ভুলে গেছে। সো কাইন্ডলি এই চারটা মনে রাখো, জগৎ সত্য হলো সোমবারে কোথায় এসে, পাহাড়ে এসে। ওকে, তো জগতে হচ্ছে জগদ্দল বিহার, জগদ্দল বিহার। তোমরা এটা না লিখলেও হবে, আমার পিডিএফ এ পাবা। সত্যতে হচ্ছে জগদ্দল বিহার,
সত্যতে হচ্ছে সত্যপীরের ভিটা, হলতে হচ্ছে হলুদ বিহার, আর সোমবারে সোমপুর বিহার। এবং তোমাদের গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে এটা স্টার চিহ্ন। কেউ কি বলতে পারবা, উত্তর দাও, কেন এত বেশি স্টার চিহ্ন দিলাম এটাতে? কমেন্ট করো, আমি একটু কমেন্ট দেখি। এত স্টার চিহ্ন কেন দিলাম সোমপুর বিহারে? কে বলতে পারবা দেখি? কেউ একজন বলো। সোমপুর বিহার, অবশ্যই এটার গুরুত্ব আছে। হ্যাঁ, কে বলতে পারবা? হ্যাঁ না কিছু একটা বলো যে ভাই পারি না। কমেন্ট তো করো, কমেন্ট করো। কেউ করবে না কমেন্ট। বিশ্ব ঐতিহ্য, সজীব, ভেরি গুড সজীব। মাহিন আবরার বলছে অনেকবার আসছে তাই। আব্দুল আজিজ, সাউন্ড বাড়াবো, ওকে? শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমি আরেকটু চেঁচিয়ে কথা বলবো। বিশ্ব ঐতিহ্য, প্রাচীন, কেউ বলছে পারি না, প্রাচীন ঐতিহাসিক। আচ্ছা, ভেরি গুড। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য। হ্যাঁ, তোমরা কি জানো যে বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য কয়টা আছে? বলো তো, বাংলাদেশে কয়টা বিশ্ব ঐতিহ্য আছে? ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেন, বাংলাদেশে কয়টা আছে বলো? অনেক আছে। সাগর মাহমুদ, তোমার বাসার টয়লেটটাও বিশ্ব ঐতিহ্য নাকি? অনেক আছে মানে কি? তিনটা। মামুন রশিদ, যাই হোক, মামুন রশিদ মনে হয় আঙ্কেলের আইডি, স্টুডেন্টের নাম ভুলে গেছি। যাই হোক, ভালো হয়েছে। আচ্ছা, এটা কিন্তু তোমরা জানো ইউনেস্কো থেকে বা এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে, আমি যদি আগের 10 বছরের প্রশ্নের কথা বলি, 10 বছরে দেখবা 6 বার প্রশ্ন আসছে। 10 বছরে 6টা প্রশ্ন আসছে ইউনেস্কো বা বিশ্ব ঐতিহ্য দিয়ে। তো এটাকে স্টার চিহ্ন দেওয়ার একটাই কারণ, বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য হচ্ছে 3টা। এক হচ্ছে পাহাড়পুর। তো পাহাড়পুরের কোন মানে কোন নিদর্শনটা বিশ্ব ঐতিহ্যের ধরা হয়েছে? এটাই হচ্ছে সোমপুর বিহার। সো কত বেশি স্টার বুঝতেই পারছো। এবং আরো 2টা বিশ্ব ঐতিহ্য আছে, যদিও এটা আলাদা ক্লাসের পর, আমি এখানে একটু বলে দেই। এই সোমপুর বিহার একটা বিশ্ব ঐতিহ্য, ইউনেস্কো এটা ঘোষণা দেয় 1985 সালে। যদিও কোন কোন বইয়ে 1983 লেখা বা উইকিপিডিয়াতেও, কিন্তু ম্যাক্সিমাম জিকে বইয়ে এটাই লেখা আছে। আর একটা হচ্ছে ওই যে 60 গম্বুজ মসজিদ, এই দুইটাই 1985। এবং আর একটা হচ্ছে আমাদের সেই সুন্দরবন। এবং এটা তো তোমাদের বোটানি বইয়েও আছে, উদ্ভিদ বিজ্ঞান বইয়েও আছে, তোমরা জানো। এবং মেডিকেল ভর্তি পরীক্ষা অলরেডি চলে আসছে, বিসিএস এ প্রায় প্রায় আসে। তাই সুন্দরবন যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা কত সালে ইউনেস্কো ঘোষণা দেয়? তাহলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা দেয় কিন্তু কে? কোন প্রতিষ্ঠান? ইউনেস্কো। তো সুন্দরবন হচ্ছে 1997 সালে, তোমরা জানো, আর বাংলাদেশ সরকার 1999 সালে। তো সালটাই কিন্তু আসে। এখন তোমাদেরকে এক্সট্রা তারিখও মনে রাখতে হবে। সো আমাদের বিজয় দিবস কবে? বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। একটা বাদ দাও, আমার এভাবে মনে থাকতো 6 ডিসেম্বর, হয়তোবা একটু কঠিন করলে তারিখ দিয়ে দিতে পারে। তাহলে এই 3টা হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেন কে? ইউনেস্কো। সো খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন কোনটা কততম এটাও যদি জানতে চাও, আমি একটু বলি। সুন্দরবনটা মনে হয় এটাই পড়ো সবার শেষেরটা। এটা হচ্ছে 7, 8, 9। প্রথমে 7, শেষে 8, মাঝখানে 9, 798তম। ঠিক আছে, স্টার চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে সুন্দরবন মানে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা দেন, তো সুন্দরবনটা কততম? 7, 8, মাঝে কি 9। আচ্ছা, যাই হোক, আশা করি আমাদের পাহাড়পুরের নিদর্শন কিন্তু শেষ। এবার ঝটপট লিখে ফেলো, এগুলো থেকে আর কিছু পড়তে হবে না, ঝটপট লিখে ফেলো। কি লিখবা? ময়নামতি লেখো, ময়নামতি। ময়নামতি কেন এর নাম?
ময়নামতির নিদর্শন। তাহলে ময়নামতি নাম কার নাম? কোন একটা রাজার বউ, আই মিন রানী। তো এই রাজাটার নামও ম দিয়ে, রাজা মানিকচন্দ্র। ওকে, তাহলে মানিকচন্দ্র রাজার বউ হচ্ছে ময়নামতি। আসে নাই, জেনে রাখা ভালো যে ময়নামতি মানিকচন্দ্র, ঠিক আছে। আচ্ছা, ময়নামতির নিদর্শনগুলো এভাবে মনে রাখতে পারো। আমি লিখে দেই, লেখো। আমি এটা একটু মুছে ফেললাম। লেখো, শালবনে রানী ময়নার, অর্থাৎ এই ময়না ব্যাপারটা থাকলো, আনন্দ ভোজ, অর্থাৎ শালবনে রানী ময়না আনন্দ ভোজ করছে। তাহলে শালবনে রানী ময়নার আনন্দ ভোজের মুড়া। ওকে, আর বেশি ছন্দ নাই, আর একটা আছে, তাহলে বাকিগুলো মস্তানবার। তাহলে 3 বার বলবা, শালবনে রানী ময়নার আনন্দ ভোজের মুড়া। এই ময়না ব্যাপারটা আছে, ময়নামতি। আর 1 2 3 4 5, এই 5টা জিনিস মনে রাখবা। সো মুড়াতে হচ্ছে মুড়া। মুড়া কি? মুড়া মানে মাথা। মাঝে মধ্যে দেখো না, বিশাল একটা হাড়া করে আছে, মাথার ছবি। সো এগুলো হচ্ছে মুড়া। তো যত ধরনের মুড়া আছে এগুলো সব ময়নামতি। এখানে মুড়া। ওকে, অন্য জায়গায় মুড়া নাই বললেই চলে, আর থাকলেও খুব অল্প কিছু। সো মুড়া দিয়ে যত ইম্পর্টেন্ট মুড়া আছে এই সবগুলো কিন্তু ময়নামতিতে। মুড়া থাকলেই যে মুড়া কোথায় পাওয়া যায়, ময়নামতি। আচ্ছা, শালবনতে শালবন বিহার, রানীতে রানীর বাংলো, আনন্দ বিহার, ভোজ বিহার। পিডিএফ এ আছে, আমি লিখে দিচ্ছি না, তারপরে যদি চাও একবার লিখে দেই। শালবন বিহার, সময় একটু নষ্ট হবে। শালবন বিহার, রানীর বাংলো, আনন্দ বিহার এন্ড ভোজ বিহার। ওকে, ময়নামতি শেষ। এর অপর নাম রোহিতগিরি এন্ড রাজা ম দিয়ে মানিকচন্দ্র। এই ময়নামতিতে মুড়া ব্যাপারটা আছে, মাথা। আর এই যে বিহার উল্টাপাল্টা হতে পারে, কারণ বিহার ওখানেও আছে, সম্পুর বিহার। তাই বিহারগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি নেক্সটে, সোনারগাঁও। ওকে, মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাই সোনারগাঁও। তাহলে লাস্ট আমরা বলেছি 3টা পড়বো। তাহলে সোনারগাঁও দিয়ে আমি একটা লাইন লিখবো। এই 3টা আজকে কিন্তু পড়া, জিকে কিন্তু এখানে শেষ হয়ে যাবে। তাহলে ভয়ের কিছু নাই। ওখানে আমরা মসজিদে খুব বেশি ছন্দ দেই নাই, একটু কষ্ট করে পড়তে হবে, কারণ এটা এই জেনারেল নলেজটা পড়ার সহজ নিয়ম হচ্ছে, যেহেতু আমরা বাংলাদেশের লোক, বিভিন্ন জায়গা ভ্রমণ করা এমনি মনে থাকবে, এই বিহার দেখলাম, এটা দেখলাম। কিন্তু আমরা যেহেতু এই বয়সে, তোমাদের এই বয়সে তোমরা যেহেতু অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরো নাই, একটু কষ্ট করে মনে রাখতে হবে। তো যাই হোক, সোনারগাঁও থেকে, যেহেতু নামের মধ্যে সোনারগাঁও ব্যাপার আছে, এখান থেকে আবার সোনা মসজিদ ভাবিও না। তো সোনাতে স্বর্ণ, যাই হোক, তাহলে এইভাবে তোমরা এটা একটা লাইন মনে রাখতে পারো যে সোনার খোঁজে, অর্থাৎ স্বর্ণের খোঁজে কারা? 5 আজম, অর্থাৎ আজমরা 5 ভাই। এই 5 আজম সোনার খোঁজে কোথায় গেল? একটা নগর গেল, পানাম নগর। মানে ব্যাপারটা এমন, পানাম নগরে স্বর্ণ পাওয়া গেছে, সেই সোনার খোঁজে আজমরা 5 ভাই বা 5 আজম গেল। আর কিসে গেল? তাহলে সোনার খোঁজে 5 আজম ট্যাঙ্কে লোক ভর্তি করে পানাম নগর গেল। শেষ, আজকের জিকে শেষ, এতটুকুই। তাই কার খোঁজে? সোনার খোঁজে, অর্থাৎ এই যে সোনা ব্যাপারটা থাকে। ওকে, 5 আজম ট্যাঙ্কে লোক ভর্তি করে কোথায় গেল? পানাম নগর। সো ট্রিপল স্টার দিবা, ট্যাঙ্ক আর লোক। সো ট্যাঙ্কে হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা কোথায়? সোনারগাঁওয়ে। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার আমলে এটা তৈরি হয়েছে? শেরশাহ। আর লোকতে হচ্ছে লোক শিল্প জাদুঘর, এটার প্রতিষ্ঠাতা তোমরা জানো, লোক শিল্প জাদুঘর প্রতিষ্ঠাতা হচ্ছে জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। এছাড়া পানাম নগর সম্পর্কে এটা 19 শতকের দেওয়া আছে পিডিএফ এ।
বিবির মাজার, এগুলো আর আমি এখানে লেখাচ্ছি না, তোমরা পিডিএফ এ পাবা। শুধু এই ব্যাপারটা পিডিএফ এ নাই, এটা ঠিকঠাক লিখে রাখো। তাহলে এই হচ্ছে জিকে। আর এক্সট্রা যে বললাম টুকটাক 6-7টা আছে, এই টুকটাক গুলা কোথায় অবস্থিত সেটা আমার পিডিএফ এ দেওয়া আছে, ওইটুকু মুখস্থ করে ফেলবা। তাহলে এই হচ্ছে আজকের জিকে, মসজিদ আর কি। এখন বলো কোনো সমস্যা? এই পর্যন্ত কোনটা বুঝতে পারোনি প্রশ্ন করো। তাহলে আমরা এখন একটু ইংরেজিতে চলে যাব। আমাদের ইংরেজিতে আজকে অনেক পড়া, হিউজ পড়া আছে। তো তোমরা যারা জিকে ইংলিশ খাতা আলাদা করেছো, জিকে খাতা প্যাক করো, ইংরেজি খাতা বের করো। আর এর মধ্যে কার কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। ভাই আমার জন্মদিন 6 ডিসেম্বর। ওকে, খুবই ভালো, আগাম শুভ জন্মদিন। এসটি প্রাপ্তি 798। হ্যাঁ 798 কি বুঝো নাই? 3টা মেবি গোলাম আমার। হ্যাঁ 3টা মেবি না, 3টাই। ওকে, যাই হোক, তাহলে আমরা চলো ইংরেজিতে চলে যাই। আমরা ইংরেজির বলেছিলাম 5টা টপিক পড়বো এবং ডে বাই ডে টপিক বাড়বে। যখন আমাদের সাধারণ জ্ঞানের মেইন পড়াগুলো শেষ হয়ে যাবে, ইংলিশ তখন বেড়ে যাবে। তো হেডলাইন দাও, বেসিক রুলস। আমরা টোটাল 99টার মতো রুলস শেখাবো তোমাদেরকে। এই রুলসের মধ্যে ভয়েস চেঞ্জ থেকে শুরু করে সবই চলে আসবে এবং এগুলোর ম্যাক্সিমামই স্পেশাল টাইপের রুল এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় স্পেশাল রুলগুলোই বেশি আসে। তো তোমরা জানো আমি বলেছিলাম যে আমি একটু ঘেমে যাচ্ছি, এসি দিয়েছি তারপরে কাজ করছে না একটু। আচ্ছা ওকে, তাহলে হেডলাইন দাও, বেসিক রুলস। আমরা প্রতিদিন 3টা করে রুলস শিখবো, পাশাপাশি আরো আমরা অনেক কিছু শিখবো। তো হেডলাইন দাও, বেসিক রুলস। ওকে, আমরা স্টার্ট করলাম। সাধারণ জ্ঞানের কারো যদি কোনো প্রশ্ন থাকে এই পোস্টে কমেন্ট করবা, আমি আবার এগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তাহলে আমরা ইংরেজি শুরু করলাম। প্রথমে আসি বেসিক কিছু রুলস। তো বুঝতেই পারছো আমরা 99টা রুলস শেখাবো, এর মধ্যে হয়তো 50-60টা তোমরা আগে থেকেই জানো, কারণ সব জানা আছে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কত যে মুখস্থ করছো কিন্তু ভুলে গেছো, কেন? প্র্যাকটিস নাই। সো কিভাবে পড়তে হবে আমি বলছি। আগে আমি একটু এই সূত্রের দিকে আসি। 1 নাম্বার যেটা আমরা শিখবো, এটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, কারণ প্রতি বছর এই পার্টস অফ স্পিচ থেকে আমি বলেছিলাম আমার মেডিকেল গাইডলাইন মানে ইংরেজির গাইডলাইন সম্পর্কে 3 থেকে 4টা প্রশ্ন পাবা। হ্যাঁ, একটা লাইন দিয়ে কারণ নিচে আন্ডারলাইন করে বলবে এই ওয়ার্ডটা কি, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না নাউন না এটসেট্রা। তাহলে এই পার্টস অফ স্পিচ গুলো আমাদেরকে চিনতে হবে। তো এটা চেনার অনেকগুলো টেকনিক আছে। হ্যাঁ, যেমন অনেকগুলো সাফিক্স আছে যেগুলো একটা শব্দের শেষে বসলে আমরা বুঝতে পারি এটা অ্যাডভার্ব না নাউন বা এটসেট্রা। সেগুলোতে আমরা পরে আসবো। আজকে ওভারঅল সবচেয়ে ইজি একটা ব্যাপার, 5টা জিনিস। এই 5টা জিনিসের পরে যদি কিছু শব্দ থাকে তাহলে তারা কি হবে, এরকম একটা নিয়ম। তো তোমরা নিয়মটা লিখে ফেলো এভাবে। লেখো প্যাডের পর +1। প্যাডের পর যদি একটা শব্দ থাকে, প্যাড কি আমি আসছি, প্যাডের পর যদি একটা শব্দ থাকে সেই একটা শব্দ হচ্ছে নাউন। ওকে, সেকেন্ড কথা, প্যাডের পর যদি 2টা শব্দ থাকে, এটা হচ্ছে প্যাড 1 2টা, তাহলে শেষেরটা নাউন। আর আমরা জানি নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ, তাহলে তার আগেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি এই প্যাডের পর 3টা শব্দ বসে তাহলে সবার শেষেরটা হচ্ছে নাউন, তার আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। এবং এই ব্যাপারটা দিয়ে কত যে প্রশ্ন আসছিল বিভিন্ন ভর্তি পরীক্ষায়, তোমরা অনেক মিলাবা। আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিব পিডিএফ এ, আমি এখানে কয়েকটা আলোচনা করব। আচ্ছা, এখন আমি ব্যাপারটা একটু বোঝাই। প্যাড তে কি আগে সেটা আমরা লিখি। এইটুকু তোলা হয়েছে, তাহলে প্যাড এরপরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা হচ্ছে নাউন, 2টা থাকলে শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, 3টা থাকলে ওকে।
তো প্যাড তে কি এটা অবশ্যই লিখে রাখো, প্যাড। পি তে হচ্ছে প্রিপজিশন এন্ড পসেসিভ। আমি তোমাদেরকে পসেসিভের একটা চার্ট পিডিএফ এ দিয়েছি, যত ধরনের পসেসিভ আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ নাউন, পসেসিভ প্রোনাউন সবগুলো দিয়েছি। একটু কথা বলবো আমি এখানে। এতে হচ্ছে আর্টিকেল এন্ড অ্যাডজেক্টিভ এবং ডি তে হচ্ছে ডিটারমিনার। সো ডিটারমিনার একটা চার্ট আমি দিয়ে দিয়েছি, এ এন্ড ডি এনি মেনি যা আছে, এটা একটা চার্ট আমি কি পিডিএফ এ দিয়েছি। সো এখানে আমি এখানে লিখব, একটু বড় চার্ট লিখব। তাহলে এই প্রিপজিশন, পসেসিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এন্ড ডিটারমিনার, এই পাঁচ ধরনের জিনিসের পর যা বললাম, আমরা কিছু এক্সাম্পল দেই। ধরো সিম্পল আমি বললাম যে হি লিভস ইন সিটি, এবং সিটিতে আন্ডারলাইন করে দেওয়া হলো। তাহলে যেহেতু বলা হলো যে সিটিটা কোন পার্টস অফ স্পেস, যেহেতু ইন হচ্ছে প্রিপজিশন, এরপরে একটা শব্দ আছে, তাহলে প্রিপজিশনের পর একটা শব্দ থাকলে সেটা হচ্ছে কি, নাউন। এখন যদি এই প্রশ্নটা হতো এরকম, হি লিভস ইন ঢাকা সিটি, তাহলে ইনের পর দুইটা শব্দ, তাহলে শেষেরটা সিটি হচ্ছে কি নাউন, তার আগের তাহলে এখানে ঢাকা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। অথবা যদি এমন হতো হি লিভস ইন বিউটিফুল ঢাকা সিটি, তাহলে এবার এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এই বিউটিফুল এটা হয়ে যাবে অ্যাডভার্ব। সো এই হচ্ছে ব্যাপার। তো এরকম অসংখ্য প্রশ্ন কিন্তু এসেছিল। আচ্ছা, আমি যদি আরেকটা एग्जांपल দেই, ধরো প্রশ্ন আসছে একটু কঠিন আসে, এত সহজ প্রশ্ন কিন্তু আসে না, এত সহজ আসে না। ধরো প্রশ্ন হলো ইট ইজ ইওর বুক, এটা কিন্তু বিসিএস আসছে। এখানে গো কি, সো গো তো ভার্ব, তাই না? কিন্তু খেয়াল করো ইওর, এটা কি পসেসিভ। আচ্ছা তোমরা কেউ কমেন্ট করো তো, ইওর পসেসিভ অ্যাডজেক্টিভ না পসেসিভ নাউন না পসেসিভ প্রোনাউন, এটা কমেন্ট করো, আমি দেখব। ওকে, তো কমেন্ট করতে থাকো, আমি একটু বলে দিই। তো ইওর এটা যেহেতু পসেসিভ, তাই পসেসিভের পর একটা শব্দ আছে, তাহলে এখানে গোটা হচ্ছে কি, গোটা হচ্ছে নাউন। বুঝতে পেরেছো? আচ্ছা আমি তো চেক করতে পারছি না, মোবাইল অফ হয়ে গেছে। তোমরা কমেন্ট করো, মানে এই পর্যন্ত লেখা দেখা যাচ্ছে কিনা। তোমরা কমেন্ট করো, আমি দেখছি কি বলো দেখি। ইওর এটা পসেসিভ কি, পসেসিভ নাউন না পসেসিভ প্রোনাউন না পসেসিভ অ্যাডজেক্টিভ? কত মিনিট হয়েছে কেউ একজন বলো তো, আমি দেখতে পাচ্ছি না। পসেসিভ নাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন, আহারে পসেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অনেক কমেন্ট। আচ্ছা গাধা, একটু গাধাই বলি, একটু গাধাই বলি। এই প্যাডের এতে কি অ্যাডজেক্টিভ না? তাই অ্যাডজেক্টিভের পর একটা শব্দ যদি থাকে সেই শব্দটা কি নাউন না? হ্যাঁ, অ্যাডজেক্টিভের পর একটা শব্দ থাকলে সেই শব্দটা কি নাউন না? তাহলে গো যদি নাউন হয়, তাহলে নাউনের আগে কি বসে? নাউনের আগে প্রোনাউন বসে। নাউন প্রোনাউন একসাথে বসে না প্রোনাউন নাউনের রিপ্লেসে বসে? কোনটা? যাই হোক, তাহলে গো যেহেতু কি, গো হচ্ছে নাউন, নাউনের আগে আছে, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ইওর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে। আর তোমরা যেটা পসেসিভ প্রোনাউনের কথা বলছো সেটা হচ্ছে ইয়োরস। আমি এটার একটা লিস্ট দিয়ে দিছি। যেমন আমি যদি এটার একটা एग्जांपल দেই, ধরো দিস ইজ ইওর বুক,
দিস ইজ, আচ্ছা আমি একটু এই পাশে লিখি, দিস ইজ ইওর বুক। বুক কি নাউন না? যেহেতু ইওর পজেসিভ, পজেসিভের পর একটা শব্দ, সো এটা নাউন, আর নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইওর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এখন পজেসিভ প্রোনাউন যদি তুমি করতে চাও তাহলে এই নাউনটাকে আগে লিখতে হবে, অর্থাৎ রিপ্লেস করতে হবে। কিভাবে? ধরো এরকম করে লিখতে পারো যে দিস বুক ইজ yours। এখন কি এখানে লিখবা? তুমি কি কখনো লিখবা দিস ইজ yours book? yours book তো লিখবা না, কি লিখবা? দিস বুক ইজ yours। তাহলে এটা হচ্ছে প্রোনাউন, কারণ এটাই সর্বশেষ, এরপরে কোনো নাউন নাই। সো এটা হচ্ছে কিন্তু পসেসিভ প্রোনাউন। আর একটা জিনিস বলে দেই, পসেসিভ প্রোনাউনে বা পসেসিভ অ্যাডজেক্টিভে কখনোই অ্যাপোস্ট্রফি বসবে না, কখনোই। ধরো আমি যদি বলি ইটস, এটা কি? অ্যাপোস্ট্রফি দেই নাই, তাহলে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা কিছু একটা। আর যখন আমি অ্যাপোস্ট্রফি দিব তখন এটা হয়ে যাবে পসেসিভ নাউন। অলওয়েজ মনে রাখবা, যদি কোনো কিছু ধরো ফাহাদির লিখি, ফাহাদস, সো এটা হচ্ছে পসেসিভ নাউন। অর্থাৎ পসেসিভ নাউন চেনার সহজ উপায় হচ্ছে অ্যাপোস্ট্রফির পর একটা এস থাকবে। তবে আরো সতর্কতা আছে, সব সময় যে অ্যাপোস্ট্রফির পর এস থাকে তা না। যেমন আমি যদি একটা ওয়ার্ড লিখি বস, তো যে শব্দের শেষে আগে থেকে এস আছে এন্ড এর শেষে কি তুমি বসেস লিখবা? সেগুলোর অ্যাপোস্ট্রফি থাকবে শুধু, বাট শেষে কি এস থাকবে না। যেমন প্যারেন্টস, তো প্যারেন্টস তো আর হবে না। ওকে, তো যাই হোক, এই পসেসিভ নিয়ে আমরা আরো কথা বলবো। আমি কিছু চার্ট তোমাদের দিয়ে দিয়েছি, ওটা পড়ো। তাহলে এই হচ্ছে ভাই আমাদের 1 নাম্বার রুল, এবং অনেকগুলো एग्जांपल দেওয়া আছে, প্র্যাকটিস করো। ইনশাআল্লাহ পরীক্ষায় আমরা আরো ভেরিয়েন্ট টাইপ প্রশ্ন করব, ঠিক আছে? এবার আসি রুল নাম্বার 2 নাম্বার রুল। 2 নাম্বার, সো 2 নাম্বার আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, লেখো টোন। টোনের পরে লিখছো, ভয় পাবে না। টোনের পরে নাউন প্লুরাল, বাকি সব সিঙ্গুলার। বাকি সব বলতে ভার্ব সিঙ্গুলার, পসেসিভ ও সিঙ্গুলার। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুল। অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে ভার্সিটি, মেডিকেল, সব জায়গায়। তাহলে টোনের পরে নাউন প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার, পসেসিভ সিঙ্গুলার। তাহলে চলো টোনতে কি আগে সেটা লিখে ফেলি। টোন, টিতে হচ্ছে দি নাম্বার অফ, টিতে কি? দি নাম্বার অফ। ওতে কি? ওয়ান অফ দা। ইতে নাইদার অফ, আইদার। তাহলে কোন সেন্টেন্স যদি এই টোন দিয়ে শুরু হয় তাহলে এর পরে নাউন বা সাবজেক্ট সেটা হবে কি? প্লুরাল, বাট ভার্ব সিঙ্গুলার, পসেসিভ কি? সিঙ্গুলার। বুঝতে পারছো? কার কোনো প্রবলেম? আমি কিন্তু লেখা দেখতে পাচ্ছি, কার কোনো প্রবলেম থাকলে বলো। হ্যাঁ, 39 মিনিট হয়েছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমাদের হাতে এখনো 20 মিনিট আছে, আমরা শেষের দিকে হয়তো বা 5-10 মিনিট কিন্তু বেশি লাগতে পারে, ঠিক আছে? সমস্যা নাই, কেউ কিছু লিখছো না। ওকে, তাহলে আমি যদি এখন একটু एग्जांपल দিয়ে বোঝাই, সেটা হচ্ছে, ধরো আমি লিখলাম ওয়ান অফ দা, আমি লাইনটা একটু এভাবে লিখি, পুরোটা লিখলে জায়গা হবে না। প্রথমে স্টুডেন্ট লিখলাম, তোমরা ভুলগুলা বলবা। আচ্ছা এভাবে লিখি, ওয়ান অফ দা স্টুডেন্ট অর স্টুডেন্টস, কোনটা হবে বলবা? হ্যাজ অর হ্যাভ, পাস্ট, হিজ অর দেয়ার এক্সাম। এই
একটা শিখলেই হয়ে যাবে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অর হ্যাভ পাসড হিজ অর দেয়ার এক্সাম। ঝটপট বলো কোনটা রাইট। আটকে যাচ্ছে, কথা শুনতে পাচ্ছ? প্রথমে বলো স্টুডেন্ট না স্টুডেন্টস। খেয়াল করো টোনের ও আছে, তাহলে আমরা বলেছি নাউন কি হবে? প্লুরাল, অর্থাৎ এখানে হ্যাজ, ওকে, এখানে হবে স্টুডেন্টস। আমরা কি জানি যে নাউন প্লুরাল হলে এগুলো কি হবে? ওই অনুযায়ী হবে, যেমন স্টুডেন্টস থাকলে কখনোই হ্যাজ হবে না, কি হবে? হ্যাভ। কিন্তু এখানে তো টোন আছে, তাই বাকিগুলো সিঙ্গুলার, অর্থাৎ হ্যাজ। আমরা জানি স্টুডেন্টস, তার ডেফিনেটলি দেয়ার এক্সাম, কিন্তু টোন আছে, তার মানে সিঙ্গুলার, অর্থাৎ হিজ এক্সাম। তাহলে কি হলো? ওয়ান অফ দা স্টুডেন্টস হ্যাজ, আচ্ছা এটা ওকে নান অফ দা দিলেও হতো, অর্থাৎ কেউই পাস করতে পারেনি, হ্যাজ পাসড হিজ এক্সাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এভাবে যদি নাইদার অফ দা দিয়ে দেয়, আদার অফ দা দিয়ে দেয়, একই রকম ভাবে আমি প্র্যাকটিসের জন্য কিন্তু আরো কিছু দিয়েছি। এবং লাস্ট ওয়ান, এবার তোমাদের একটু কষ্ট করতে হবে, খাটনি করতে হবে, নাম্বার 3। এবং এই নাম্বার 3 তে ট্রিপল স্টার দিবা। কেন ট্রিপল স্টার দিবা? কারণ তোমরা জানো 15 মার্কস ইংরেজি থেকে আসে, এর মধ্যে 3 থেকে 4টাই থাকে প্রিপোজিশন রিলেটেড, এবং এই প্রিপোজিশনটা বিভিন্ন ভাবে আসে। সো এরকমই কিছু ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলোর পরে কখনোই প্রিপোজিশন বসে না। তো এরকম আমরা প্রায় 20টার মতো ট্রানজিটিভ ভার্ব শিখবো যাদের পরে কখনোই কি বসে না? প্রিপোজিশন বসে না। তাহলে 3 নাম্বার রুলসটা লেখো, রুলটা লেখো, যে সকল ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসে না। আমি একটা গল্প বলবো, তোমরা গল্পটা লিখবা, এবং গল্পের মধ্যে যে ইংলিশ ওয়ার্ড গুলো থাকবে, ইংলিশ ভার্ব গুলো থাকবে, এই ভার্ব গুলো আমি বোর্ডে লিখে দিব, ঠিক আছে? কিন্তু তোমরা পুরো গল্পটা লেখো। গল্পটা লিখতে হয়তো 5 থেকে 7 মিনিট লাগে, একটু লেখো, একবার খাতায় তুলে রাখো। আমি যদি এই গল্পের আজকে পিডিএফ দিব, কিন্তু আমি যে কাজটা করবো এরপর থেকে আর কোনো গল্প বললে পিডিএফ দিব না। আজকে শুরু হলো, তাই আমরা গল্পটা বলছি। লেখো, এক মহিলা। এখন তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের যদি কোনো বান্ধবী থাকে যারা তোমার সাথে দুষ্টুমি করে, তো গল্পটা একটু ওই মহিলাটাকে ইনসাল্ট করা টাইপের, তো তাই তোমরা তোমাদের বান্ধবীর মানে নাম দিতে পারো যে ড্যাশ। দেখো, এক মহিলা সিঁড়ি বেয়ে, যেগুলো বাংলায় বলবো বাংলায় লিখবা। এক মহিলা সিঁড়ি বেয়ে অ্যাসেন্ড করে, তোমরা জানো সিঁড়ি বেয়ে উপরে ওঠে, তাই না? তাহলে আমি ইংলিশ যেটা লিখবো সেটা, তাহলে এক মহিলা সিঁড়ি বেয়ে, এই একটা পেয়ে গেলাম, অ্যাসেন্ড করে অফিস রুমে বাংলায়, যেগুলো শুধু লিখে দিব সেটা ইংরেজি। অফিস রুমে এন্টার করার পর, অফিস রুমে এন্টার করার পর বস কোনো অ্যানাউন্স ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই, কোনো অ্যানাউন্স ছাড়াই অর্ডার করলো, ওই মহিলাটাকে অর্ডার করলো রিজাইন পেপারে বাংলায় পেপারে সাইন করার জন্য। তো সাইনটা বাংলায় লেখো, ওকে? তাহলে লাইনটা আবার বলি, এক মহিলা সিঁড়ি বেয়ে অ্যাসেন্ড করে উঠে অফিসে এন্টার করার পর বস কোনো অ্যানাউন্স ছাড়াই বা পূর্বের অ্যানাউন্স ছাড়াই অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। এতটুকু হয়ে গেছে, ওকে? নেক্সট লাইন, সে আস্ক করলো, সে জিজ্ঞেস করলো কেন তাকে রিজাইন করতে বলা হচ্ছে। এগুলো বাংলায় রাখো। সে আস্ক করলো কেন তাকে রিজাইন করতে বলা হয়েছে। তারপর বললো আমি তো কোনো রুল ভায়োলেট করিনি, তাহলে সে আস্ক করলো কেন তাকে রিজাইন করতে বলা হলো, আমি তো কোনো রুল ভায়োলেট করিনি। লিখছো?
পরের লাইন, এই প্রশ্নের কোনো আনসার দেওয়া হলো না, এই প্রশ্নের কোনো আনসার দেওয়া হলো না। সে একটু কনফিউজ হলো, সে একটু কনফিউজ হলো, মহিলাটা একটু কনফিউজ হলো। ওকে, যেহেতু বসের অর্ডার, কেউ মহিলার জন্য কোনো রিকমেন্ডও করলো না যে স্যার মহিলাটা ভালো, তাহলে কেউ তার জন্য রিকমেন্ড করলো না, কেউ তার জন্য রিকমেন্ড করলো না। তো মহিলাটাও একটু কি ছিল যে সে তো সৎ, সে তো কোনো অন্যায় করেনি, তাই সেও কিন্তু রিকোয়েস্ট করলো না। তাহলে পরের লাইন দেখো, সেও রিকোয়েস্ট করলো না। তো যাই হোক, একটু তো কষ্ট পেলই। তো সে অফিস থেকে চলে গিয়ে স্টেশনে পৌঁছালো, পৌঁছানোর জায়গায় ইনিশিয়ালি একবার রিচ করলো। তাহলে এরপরে লেখো, সে অফিস থেকে চলে গিয়ে স্টেশনে রিচ করলো, সে অফিস থেকে চলে গিয়ে স্টেশনে রিচ করলো। সেখানে তার এক কলিগের সাথে মিট হলো, মিট, সেখানে তার এক কলিগের সাথে কি হলো, মিট হলো। কলিগের সাথে ডিসকাস করে জানা গেল, কলিগের সাথে সবগুলো হয়ে যাবে এর মধ্যে, হ্যাঁ, কলিগের সাথে ডিসকাস করে জানা গেল অফিসে বস ক্যাটরিনার মতো সুন্দরী কাউকে নিয়োগ দেবে। ওকে, তাহলে ডিসকাস করে জানা গেল অফিসে বস, বাংলা সব, ক্যাটরিনার মতো, এই মতো মানে কি, রিজেম্বল, রিজেম্বল, কারণ মতো বোঝাতে কি বোঝায়, রিজেম্বল। তাহলে ক্যাটরিনার রিজেম্বল বা ক্যাটরিনার মতো কাউকে কি নিয়োগ দেওয়া হবে। এজন্য বড় করে অফিসে ক্যাটরিনার ছবিও পেইন্ট করা হয়েছে, এজন্য বড় করে অফিসে কি করা হয়েছে, ক্যাটরিনার ছবিও পেইন্ট করা হয়েছে। তো যেহেতু বসের অর্ডার, তো এই ঘটনার কোনো ইনভেস্টিগেটর কি করবে, বসই অর্ডার করেছে। সো লাস্ট আর তিনটা আছে, ঘটনাটির কোনো ইনভেস্টিগেটও হলো না, এবং ঘটনাটির কোনো ইনভেস্টিগেট হলো না, এবং অন্যান্য কলিগরা কনসার্ন হয়ে গেল যে পরবর্তীতে আবার বস না তাদেরকে অ্যাটাক করে বসে। শেষ। তাহলে গল্পটা কি ছিল, যে মহিলা জাস্ট কয়েকবার যদি পড়ো, সিঁড়ি বেয়ে অ্যাসেন্ড করে এন্টার করলো, বস অর্ডার করলো রিজাইন পেপারে সাইন করার জন্য। সে আস্ক করলো কেন রিজাইন করতে বলা হলো, কোনো আনসার পেল না, সে একটু কনফিউজ হলো। দেখো আমার মুখস্থ হয়ে গেছে, কেউ তার জন্য রিকমেন্ড করলো না, সেও কাউকে রিকোয়েস্ট করলো না। সে স্টেশনে রিচ করলো, তার সাথে একজন কারো মিট হলো, দেন সে বললো ক্যাটরিনা রিজেম্বল কাউকে নিয়োগ দেওয়া হবে, তার ছবিও পেইন্ট করা হয়েছে। ওকে, তারপর কোনো ইনভেস্টিগেট হলো না, এবং এরা কনসার্ন হলো যাতে তাদেরকে অ্যাটাক না করে। এদের পরে প্রিপজিশন বসবে না, শুধু এন্টার লিখছো না, এন্টার, এন্টারে ট্রিপল স্টার দাও, ওই যে শুরুতে এন্টার, এন্টারের পাশে ট্রিপল স্টার দাও। এন্টার মানে কি, প্রবেশ করা। তো নরমালি এন্টারের পরে যদি ইনটু এই প্রিপজিশনটা বসে, তখন এই প্রিপজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা এই গ্রুপ ভার্বটার অর্থ কিন্তু আর প্রবেশ হয় না, অর্থ হচ্ছে চুক্তি করা, আলোচনা করা, চুক্তি করা বোঝায়। তাহলে যখন চুক্তি করা অর্থে এন্টার বসবে, তারপর পরে কিন্তু ইনটু বসবে, বাট নরমালি কিন্তু এরপরে প্রিপজিশন বসবে না, অর্থাৎ এন্টার, প্রবেশ বোঝাতে। ওকে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, হি হ্যাজ ordered for a cup of tea, তাহলে যেহেতু এখানে অর্ডার আছে, তাহলে সে কাপের জন্য অর্ডার করলো, এই ফর এর পরে ফর বসবে না, তাহলে সঠিক আনসার হচ্ছে হি হ্যাজ অর্ডার্ড এ কাপ অফ টি। আশা করি বুঝতে পেরেছো এই তিনটা রুল। ওকে, দেখি কোনো প্রবলেম থাকলে বলো, আমি ঝটপট গল্পটা বললাম, 55 মিনিট হয়ে গেছে।
কোনটা বুঝতে পারছো না বলো? ও ভাই আসতে বলেন। ওকে, কে জানি কল দিচ্ছিল। পিডিএফ এ আমি পুরো গল্পটা দিয়ে দিব। সো যারা লিখতে পারিস নাই আজকের জন্য টেনশন নাই, নেক্সট দিন থেকে আর গল্প দিব না পিডিএফ। ঠিক আছে, এবার ঝটপট লেখো সিনোনিম এন্ড অ্যান্টোনিম। হেডলাইন হেডলাইন হেডলাইন। দেখছো 55 মিনিট হয়ে গেছে, আমি বলেছি না 5-10 মিনিট একটু বেশি লাগবে। আচ্ছা, এন্টার ইনটু আবার বোঝাবো। এন্টার ইনটু, এন্টার মানে তো প্রবেশ করা। তো নরমালি এই প্রবেশ করা বোঝাতে এন্টারের পর প্রিপজিশন বসবে না। বাট যদি এন্টারের পর এমন একটা প্রিপজিশন বসে যে মিনিংটার প্রবেশ থাকছে না, যেমন এন্টার ইনটু মানে কি চুক্তি করা, এখানে তো প্রবেশের সাথে চুক্তির কোনো সম্পর্ক নাই। তো সেই ক্ষেত্রে চুক্তি করা বোঝালে এন্টারের পর প্রিপজিশন বসছে ইনটু, বাট নরমালি কোনো প্রিপজিশন বসবে না, এটাই বোঝাতে চাইছে। দেখো সিনোনিম, আজকে আমরা 15টা সিনোনিম শিখবো। এবং সিনোনিম যেহেতু আজকে প্রথম ক্লাস, একটু কথা বলি, সেটা হচ্ছে আসলে সিনোনিমটা পড়বো কিভাবে বা সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বো কিভাবে। তো সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভোকাবুলারি রিচ করা, এর কোনো বিকল্প নাই। কারণ তুমি হাজারো মুখস্থ করলা, পরীক্ষায় যেটা আসিস তার মানে তুমি জানো না। এখন কথা হচ্ছে তোমাকে যদি আমি আজকে বলি ভাই 100টা মুখস্থ করবি, কালকে পরীক্ষা নেব, তো তোমাদের যেহেতু পড়ার আগ্রহ আছে তোমরা কিন্তু একদম মুখস্থ করে কালকে কিন্তু আমাকে 100টাই দিতে পারবা। বাট প্রবলেম হচ্ছে 7 দিন পর ভুলে যাওয়া। তো আমার কাছে মনে হয় সিনোনিম বা অ্যান্টোনিম বা সহজ কথা ভোকাবুলারি আমার খুব যে মনে আছে তা না, বাট আমার যতটুকু মনে আছে আমি মূলত দুইটা ওয়ে ফলো করতাম। একটা ওয়ে হচ্ছে আমি বাকি সব পুরো বাক্যটা বাংলায় বলতাম, কিন্তু ওই শব্দটা একটু ইংরেজিতে বলতাম। ধরো আমি এরকম করে বলছি, ছেলেটা তো খুব অ্যাকিউমেন্ট। কারণ অ্যাকিউমেন্ট মানে কি, যারা জানো তারা বুঝতে পারছো। হ্যাঁ, তো অর্থাৎ নরমালি যদি তুমি ইংরেজি তোমার স্পোকেন ডেভেলপ করতে চাও, স্পিকিং যদি ডেভেলপ করতে চাও, তাহলে তোমার কি হবে, তুমি ইংরেজিতেই বলতে পারো। বাট তুমি যদি আপাতত মনে করো যে আমি শুধু শব্দটা শিখবো, তাহলে বাংলার সাথে ওই ব্যাপারটা তুমি বলে দিতে পারো, এটা একটা ওয়ে। আর 2 নাম্বার ওয়ে হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োলজিতে বলো আর কেমিস্ট্রি ফিজিক্সে বলো, এই যে ল্যাটিন গ্রিক ওয়ার্ড আছে না, সো ল্যাটিন গ্রিক ওয়ার্ডের মিনিং বুঝলে কিন্তু আমাদের বায়োলজিটা যেমন ইজি হয়ে যায়, তো ইংরেজির এই ব্যাপারগুলোও কিন্তু কোনো না কোনো একটা রুট থেকে কিন্তু আসছে। তাহলে তুমি যদি একটু চিন্তা করো তাহলেও কিন্তু হয়ে যায়। অথবা একটা শব্দের সাথে কিন্তু এর পুরো শব্দটা না হোক, ওর ভেতরের 2-একটা ওয়ার্ডের সাথে কিন্তু কিছু মিনিং মিলেই যায়। তো আজকে আমরা এরকম 15টা সিনোনিম পড়বো। আমরা আজকে এ দিয়ে পড়বো, আমি বলেছি এ দিয়ে প্রায় 4 দিন ক্লাস নিব। তাহলে আজকে যদি 15টা পড়ি তাহলে 4-15-60টা, এর বেশি কিন্তু নাই, অ্যাপেক্সেও দেওয়া নেই। তো চলো কথা না বাড়িয়ে আমরা স্টার্ট করে দিই। আমার পিডিএফ এ কিন্তু সুন্দর করে লেখা আছে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। আমি আমার পিডিএফ এ সিনোনিম অ্যান্টোনিমের আরো কিছু এক্সাম্পল দিয়েছি। আজকে মূলত এই ওয়ার্ড মিনিং গুলো কিভাবে মনে রাখবো আমি সেটাই শেখাবো। তাহলে প্রথমে তোমরা একটু ঝটপট লেখো, 1 নাম্বার যে ওয়ার্ড সেটা হচ্ছে অ্যালট্রুইস্টিক। তোমরা একটু বোঝার ট্রাই করবা এই শব্দটা। এই যে আমি বললাম অ্যালট্রুইস্টিক, লেখা বোঝা যাচ্ছে ALTRUISTIC। তো তোমরা যারা অ্যাডমিশন বা রিঅ্যাডমিশন দিচ্ছ, বা অর্থাৎ এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমরাই বলো তো ভাই প্রাণীবিজ্ঞান 12 চ্যাপ্টারে এই শব্দটা শুনো নাই? অ্যালট্রুইজম শুনো নাই? তাহলে দেখো এই প্রাণীবিজ্ঞানের একটা অ্যালট্রুইজম শব্দটা কিন্তু তোমার এখানে কাজে লাগে। সো অ্যালট্রুইজম মানে কি, পরোপকারিতা, পরার্থিতা, তাই না? সো এই অ্যালট্রুইজম থেকে কিন্তু আসে অ্যালট্রুইস্টিক। তো এই জন্যই বলি যে তোমার যদি এটা পড়া নাও থাকে, এই শব্দটাকে তুমি মিলাও, যে কারো না কারোর সাথে মিলে যাবে। যদি না মিলে যায়, ওইখানে কিছু একটা তুমি ভাবো, তাহলে ইনশাআল্লাহ দেখবা যে পরীক্ষার হলে ঝটপট মনে পড়বে। তাহলে এর সিনোনিম কি হবে, অ্যান্টোনিম কি হবে, আমি দিয়ে দিয়েছি পিডিএফ এ। সো যেহেতু পরার্থিতা, পরোপকারিতা, সে অ্যান্টোনিম অনেক কিছু লিখতে পারো, সেলফিশ। আর সিনোনিমে চ্যারিটেবল বা এটসেট্রা এটসেট্রা, জেনারাস এটসেট্রা বলতে পারো। আমি লিখে দিয়েছি, টাইম নষ্ট হবে, লেখাচ্ছি না এখন। হ্যাঁ, শুধু মিনিংটা তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, 2 নাম্বার আসো। 2 নাম্বার ACUMEN, এটার উচ্চারণটা হচ্ছে আকিউমেন। আকিউমেন। এখন কথা হচ্ছে এটার মানে, এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন ভার্সিটিতে আসছিল, একটাও বাইরের না, সবগুলোই কোথাও না কোথাও আসছিল। তো আমি কি করতাম জানো, ধরো মেন মানে কি, মেন মানে কি জানোই, মেন। সো আকিউ, এই উচ্চারণটাতেই দেখো আকিউ,
মানে আইকিউ, অর্থাৎ যে মেন, যে মানুষের আইকিউ আছে, অর্থাৎ আকিউ মেন মানে আইকিউ ওয়ালা মেন, যে মেনের কি আছে, যে মানুষের কি আছে, আইকিউ আছে। তো যার আইকিউ আছে সে কি তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন, সে তার অন্তর্দৃষ্টি খুব ভালো, রাইট? সো এটাই এই আকিউমেন্ট কথাটার অর্থ হচ্ছে তীক্ষ্ণ, আচ্ছা এটা এটা হচ্ছে পরার্থিতা, আর এটা হচ্ছে তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন। বুঝতে পারছো? তাহলে তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্নের সিনোনিম অ্যান্টোনিম কি হবে আমি দিয়ে দিয়েছি, ওইগুলো কিন্তু ইজি, এই আসলে এই শব্দটা মনে রাখাই কঠিন। তাহলে দুইটা হয়ে গেল। সো এভাবে চিন্তা করবা আকিউমেন অর্থাৎ আইকিউ ওয়ালা মানুষ, আইকিউ ওয়ালা মেন। 3 নাম্বার অ্যাবর্টিভ। কমেন্ট করো অ্যাবর্টিভ মানে কে কে জানো, দেখি কার আইকিউ ভালো। তোমরা এখানে আইকিউ ওয়ালা মেন আছো, উমেন আছো, কমেন্ট করো কার কি দেখি, কি বুদ্ধি কার, কি আসে মাথায়। বলো অ্যাবর্টিভ মানে কি জানো? তোমরা না জানলেও শব্দটা ভাবো তো, এরকম কোন শব্দ জীবনে কোথাও শুনেছি কিনা। অ্যাবর্টিভ, আজকে একটু বেশি টাইম নষ্ট হচ্ছে, সরি, এরপর থেকে 1 ঘন্টার মধ্যেই হবে। তোমাদের হয়তো বা অনেকের আজকে যেহেতু পরীক্ষা নাই একটু 10 মিনিট বেশি নিচ্ছি। কে ডিকশনারি দেখবো? ওই সারোয়ার জাহান, কিসের ডিকশনারি? নাফিস ফুয়াদ ব্যর্থ কেন ভাই? নাফিস ফুয়াদ তুমি কেন বললা? সুদীপ্ত সরকার তন্ময় বলছে ত্যাগ, বাদ দেয়া। আচ্ছা অনেকে অনেক কিছু বলছো, ভেরি গুড ভেরি গুড। খেয়াল করো তো, খেয়াল করো তো, তোমরা শুনো নাই এই শব্দ? হ্যাঁ বলো, এই অ্যাবর্শন কে শুনো নাই? অ্যাবর্শন করে না মেয়েরা? অ্যাবর্শন মানে কি? বাচ্চা নষ্ট করে। হ্যাঁ, তো অ্যাবর্শন থেকেই কিন্তু আসছে অ্যাবর্টিভ, অর্থাৎ বাচ্চা জন্মাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট কেউ ইচ্ছা করে করছে, প্রাকৃতিক উপায়ে নষ্ট হচ্ছে। তো বাচ্চা নষ্ট হওয়া মানে কি? সে উৎপাদন করছে না, তার প্রোডাক্টিভিটি থাকছে না, সে ফেইলিউর হয়ে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছে। সো দেখো অ্যাবর্শন থেকে আসে অ্যাবর্টিভ, এর অর্থ হচ্ছে ব্যর্থ, ফেইলিউর। তাহলে অ্যান্টোনিম কি? প্রোডাক্টিভ, যে প্রোডাকশন করছে। বা আনসাকসেস কি বলে সাকসেসফুল, তাহলে এর সিনোনিম কি? আনসাকসেসফুল। বুঝতে পেরেছো? 3টা হলো। সো এভাবে চিন্তা করতে হবে, দেখবা অনেক কিছু হয়ে যাবে। এবার আসো নাম্বার 4। আমি আর প্রশ্ন করে সময় নষ্ট করছি না। কেমিস্ট্রিতে পড়েছে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিকের অ্যারোমা মানে কি? সুগন্ধি। হয়ে গেল। তাহলে এর সিনোনিম হচ্ছে কি? সেন্ট, ফ্র্যাগ্রেন্স। অ্যান্টোনিমে 2-1টা মনে রাখবা, স্টেন্স আর স্টিং। এটা আমি লিখে দিয়েছি, এখন দেখাচ্ছি না, টাইম কম তাই। 5 নম্বরে আসো অ্যাসেম্বল। তাহলে আমি কিভাবে মনে রাখতে বুঝতে পারছো? দেখো তোমরা ছোটবেলায় অ্যাসেম্বলিতে দাঁড়াইতে না, তো অ্যাসেম্বলিতে দাঁড়াইতে মানে কি? সব স্টুডেন্ট কি লাইনে দাঁড়াইতো। তাহলে অ্যাসেম্বল মানে জড়ো হওয়া, সমবেত হওয়া। তাহলে সমবেত হওয়া, এবং এই অ্যাসেম্বলের একটা ইম্পর্টেন্ট সিনোনিম আছে যেটা আবার আলাদা করে পরীক্ষায় আসে। এর সিনোনিমটা হচ্ছে অ্যামাস। অনেকগুলো সিনোনিম আছে, কিন্তু অ্যামাস মনে রাখবা। ভাই দেখো তো এই শব্দের মধ্যে মাস আছে না? তোমরা মাঝে মধ্যে বলো না মাস পিপল জড়ো হয়েছে, মানে অনেক পিপল। সো মাস মানে কি বোঝায়? অনেক, মানে গ্যাদারিং। ওকে, তাহলে অ্যাসেম্বল হচ্ছে কি? অ্যামাস। এইবার 2টা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু মজা করে মনে রাখতাম। কয়টা হলো ভুলে গেছি। কয়টা হলো? 1 2 3 4 মনে নাই। আচ্ছা 6 নাম্বার দিই। একটা হচ্ছে অ্যামিনাবল আর একটা হচ্ছে অ্যামিকাবল। এই 2টা শব্দ আমি একটু মজা করে মনে রাখতাম। 2টারই শুধু পার্থক্য হচ্ছে মিনা আর মিকায়। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের ভাবির নাম, মানে আমার ওয়াইফের নাম হচ্ছে মিকা, অনামিকা। তো যেহেতু মিকা ও আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড মানে বন্ধুত্ব, তো বা বন্ধু, তো যে শব্দে মিকা আছে এর অর্থটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ। আমি এভাবে মনে রাখতাম, মিকা আমার বন্ধু ছিল বা এরকম। সো বন্ধুত্বপূর্ণ। ওকে, আর মিনা মিঠু দেখো নাই? মিনা কি বিভিন্ন কি বলে সমাজের এই হাত ধুইতে হবে, সবকিছুতে একটু সেনসিটিভ,
এই তুমি এটা করছো না কেন, এখন হাত ধোয়া উচিত, হ্যাঁ উচিত। সো অ্যামিনাবল, সো মনে রাখো মিনা খুব সেনসিটিভ, সংবেদনশীল। সো এর বাংলাটা হচ্ছে সংবেদনশীল। তাহলে সিনোনিম হচ্ছে সেনসিটিভ। তবে এখানে একটা জিনিস বলি, এই অ্যামিনাবলের একটা সিনোনিম বলা আছে কি জানো? অ্যাগ্রিয়াবল। এটা কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা ভাই, অ্যাগ্রিয়াবল, অ্যাবল মানে তো সমর্থ, অ্যাগ্রি মানে কি রাজি, তাহলে অ্যামিনাবল মানে তো সংবেদনশীল, এর সাথে অ্যাগ্রিয়াবলের রিলেশনটা কি? খুব খেয়াল করো। সংবেদনশীল মানে কি? সেনসিটিভ। ধরো কেউ তাকে একটা কথা বললো, ধরো কেউ একজনকে গালি দিল, কেউ আছে না থোড়াই কেয়ার, বা আশপাশে একটা কথা বললো, কেয়ার করছে না অনেকে। আর সংবেদনশীল মানে কি? আশেপাশে কেউ বললে সে কি নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, হ্যাঁ মনে হয় আমাকেই বললো, হ্যাঁ মানে প্রত্যেকটা জিনিসকে সে কি নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, মানে ব্যাপারটা অ্যাগ্রি করছে। সো এই কারণেই কিন্তু এর আরেকটা এরকম মিনিং হচ্ছে অ্যাগ্রিয়াবল। এটা কিন্তু মনে রাখবে, স্টার চিহ্ন। ওকে, 8 নাম্বার অ্যাফ্লুয়েন্ট। এই তো শেষ। 8 নাম্বার হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। সো তোমরা ফ্লুয়েন্ট বল জানো, ফ্লুয়েন্সি, হ্যাঁ তোর ফ্লুয়েন্সি তো অনেক ভালো। ফ্লুয়েন্সি মানে কি? ভালো কিছু, ব্যাপার সেটা। সো অ্যাফ্লুয়েন্ট এর বাংলা হচ্ছে সমৃদ্ধশালী। ওকে, 9 নাম্বার খুব সহজ, অ্যাপেক্স। সবাই জানো অ্যাপেক্স মানে চূড়া। এর সিনোনিম গুলো ইম্পর্টেন্ট, জেনিথ, পিনাকল এটসেট্রা। বাট এর একটা ইম্পর্টেন্ট অ্যান্টোনিম তোমাদেরকে মনে রাখতে হবে, নাদির। এইটা নাদির কারণ নাম না, আমার অনেক ফ্রেন্ডের নাম ছিল নাদির। তো অ্যাপেক্স মানে যদি চূড়া হয়, নাদির মানে হচ্ছে কি বটম। তো আমরা একটু মজা করতাম ছোটবেলায়, কে নাদির, তুই তো আজীবন বটমই থাকবি। সো এই অ্যান্টোনিমটা মনে রাখো, অ্যাপেক্স চূড়ার অ্যান্টোনিম হচ্ছে নাদির। ওকে, 10 নাম্বার অ্যাসেন্ট। কে না জানো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, আরোহণ অবরোহণ। তাহলে অ্যাসেন্ট মানে আরোহণ, এটা জানো। তাহলে সিনোনিম অ্যান্টোনিম ওভাবে হবে। 11 নাম্বার অ্যাবান্ডন। আমি কিভাবে মনে রাখতাম জানো? এই শব্দের মধ্যে দেখো লেখা আছে ব্যান। এই ব্যান মানে কি? বাদ দেওয়া। সো অ্যাবান্ডন নামের মধ্যে ব্যান আছে, সো এটার অর্থ হচ্ছে বাদ দেওয়া। ক্লিয়ার? আর 5টা, 4টা, 12 অ্যাডভার্সিটি। তোমরা মাঝে মধ্যে পড়ো না অ্যাডভার্স ইফেক্ট, হ্যাঁ সাইড ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট মানে কি? খারাপ, প্রতিকূল। সো অ্যাডভার্সিটি মানে প্রতিকূলতা, প্রতিকূলতা। আর 3টা আজকের পড়া, সেটা হচ্ছে অ্যাকিউজ, অভিযুক্ত করা। কাউকে অ্যাকিউজ করলাম, হ্যাঁ আসামি আর কি, অভিযুক্ত। এই টার্মটাও তোমরা কিন্তু অনেকেই কথায় কথায় বলো, অ্যাকিউজ। 14 নাম্বার অ্যানার্কি। অ্যানার্কি এই নামের মধ্যে নার বা নর আছে, অ্যানার নর। অর্থাৎ অ্যানার্কি করলে নরকে যাবি, সেই নার থেকে নৈরাজ্য, নৈরাজ্য করলে কি নার নরকে চলে যাবে, ব্যাপারটা এরকম। অ্যানার নরে যা, নরে যাওয়ার জন্য যে কাজ। এন্ড লাস্ট ওয়ান অ্যাট্রফি। তোমরা জানো ট্রফ মানে খাবার, যেমন ম্যালেরিয়ার খাদ্য দশাকে বলা হয় ট্রফোজয়েড, খাদ্য দশা ট্রফিক লেভেল, অটোট্রফ স্বভোজী। ট্রফ মানে কি? খাবার। আর তোমরা জানো গ্রিক ভাষায় মানে কি? নাই। তাহলে ট্রফ, খাবার না থাকলে কি হবে? যে কোনো জিনিস খাবার না পেলে কি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। সো অ্যাট্রফি এর বাংলা হচ্ছে ক্ষয়িষ্ণুতা, ক্ষয় হয়ে যাওয়া। অ্যাট্রফির বাংলা কি? ক্ষয়িষ্ণুতা। তাহলে এদের সিনোনিম অ্যান্টোনিম কি আমার পিডিএফ এ দেওয়া থাকবে। ওকে, অনেক হলো ভাইয়া, অনেক হলো। আর একটা জিনিস, আমি ট্রান্সলেশন গুলো বলবো না, ওটা পড়ে নিও, 10টা ট্রান্সলেশন আছে। গ্রুপ ভার্ব প্লিজ, প্রথম লেকচার গ্রুপ ভার্ব নিয়ে মাত্র 3টা লাইন বা 4টা লাইন, তাহলে আজকে ক্লাস শেষ। ওকে, সো চলো গ্রুপ ভার্ব ব্যাপারটা কি? গ্রুপ ভার্ব মানে আলটিমেটলি প্রিপজিশনের ব্যাপার আসবে। সো গ্রুপ ভার্ব আমরা আজকে 2টা শিখবো, 2টার মোট 4টা লাইন আছে ভাই, প্লিজ 4টা বা 5টা লাইন। সো হেডলাইন দাও, কথা না বাড়িয়ে হেডলাইন দাও, হেডলাইন দাও। গ্রুপ ভার্ব, আমি একটু বলি গ্রুপ ভার্বটা কি। সো নামের শেষে যেহেতু ভার্ব আছে, তাহলে এটা একটা ভার্ব। কিন্তু গ্রুপ বলা হলো কেন? অর্থাৎ এই ভার্বের সাথে কেউ একজন যুক্ত হয়ে একটা গ্রুপ তৈরি করে, বাট যতই অন্য কেউ যুক্ত হোক, টোটালটা কিন্তু একটা ভার্বই থাকে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভার্বের, যেমন অ্যাক্ট, অ্যাক্ট কাজ করা, এটা একটা ভার্ব। কিন্তু এই ভার্বের সাথে যদি কোনো প্রিপজিশন বসে, সব প্রিপজিশন একটাও বসতে পারে, একাধিক, 2টাও বসতে পারে, অথবা অ্যাডজেক্টিভও বসতে পারে। তো যাই হোক, প্রিপজিশনই বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে।
তো যখন একটা ভার্বের সাথে আর একটা প্রিপোজিশন অ্যাড হবে, হয়ে এই গ্রুপ, পুরো গ্রুপটা একটা ভার্বের ন্যায় কাজ করবে, তখনই এটাকে আমরা বলবো গ্রুপ ভার্ব। যেহেতু প্রিপোজিশন অ্যাড হয়েছে, একে প্রিপোজিশনাল ভার্বও বলে বা ফ্রেজাল ভার্বও বলে, ফ্রেজের ন্যায় এটা কাজ করছে। তো এখন এই অ্যাক্টের সাথে আজকের আমাদের পড়া হচ্ছে অ্যাক্ট, চারটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন শুধু মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাক্ট অন, অ্যাক্ট আপন। কিভাবে শিখবা সেটা আমি বলে দিচ্ছি, এটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাক্ট অন, অ্যাক্ট আপন, অ্যাক্ট ফর, অ্যাক্ট আন্ডার। আচ্ছা, এই চারটা থাকলো। আর একটা আছে আস্ক, আস্ক ফর। আস্ক দিয়ে একটাই প্রিপোজিশন, আস্ক ফর। এই পাঁচটা মিনিং বললেই শেষ। বাট আমি একটু শুরুতে বলি, এগুলো যদি শুধু মুখস্থ করতে যাও, মানে একটু চিন্তা না করে, তাহলে ভাই মনে থাকবে না। এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে ভার্বটা, মেইন ভার্বটা নিয়ে তুমি পড়ছো, এর মিনিংটা কি আগে জানা। যেমন অ্যাক্ট মানে কাজ করা, দেন এই প্রিপোজিশন গুলো আছে না, এই প্রিপোজিশনের ইন্ডিভিজুয়াল মানেগুলো জানা, তাহলে কিন্তু তোমার জিনিসটা এমনি মনে থাকবে। যেমন আমি সহজটাই যদি বলি, আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। ফর মানে কি? জন্য। তো কারো কাছে কোনো কিছুর জন্য কি জিজ্ঞাসা করছি, তো এর মিনিংটা হচ্ছে প্রে ফর। তো তুমি যদি কারো কাছে কোনো কিছু চাও, কি বলো? ভাই প্লিজ জিনিসটা দিয়ে, অর্থাৎ তার কাছে একটু প্রে করছো, প্রার্থনা করছো, ভাই জিনিসটা আমাকে দেন। সো এই প্রে ফর মানে আস্ক ফর। তাহলে এর মিনিংটার সাথে কি খুব বেশি পার্থক্য আছে? নাই। কিন্তু খেয়াল করো, অ্যাক্ট মানে যদি কাজ করা হয়, এন্ড আন্ডার মানে কি রে? নিচে। তাহলে কাজ করছো নিচে মানে কি? কারো আন্ডারে তুমি কাজ করছো। তাহলে এর বাংলাটা কি দেওয়া আছে দেখো, নির্দেশ ক্রমে। এর বাংলা কি দেওয়া আছে? নির্দেশ ক্রমে। নির্দেশ ক্রমে মানে কি? কেউ একজন তোমাকে অর্ডার করছে, তুমি কাজ করছো, তার মানে কি তুমি কারো আন্ডারে, কারো নির্দেশে কাজ করছো। বুঝতে পেরেছো? এবার খেয়াল করো, অ্যাক্ট ফর। তাহলে অ্যাক্ট মানে কাজ করা, ফর মানে কি? জন্য। তার মানে এবার তুমি কারো জন্য কাজ করছো। যেমন লয়ার তার ক্লায়েন্টের জন্য কাজ করে, তাহলে দ্য লয়ার অ্যাক্ট কি অন হবে না, অ্যাক্ট ফর বা অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্ট। বুঝতে পেরেছো? তাহলে অ্যাক্ট ফর মানে কারো জন্য কাজ করে। দেখো কেন এই মিনিংটা হলো, ফর মানে জন্য, অ্যাক্ট মানে কাজ করা। তাহলে তোমাকে এটা ম্যাচ করতে হবে, তোমাকে এই এর মিনিংটা জানতে হবে, নাহলে হবে না। আর লাস্ট ওয়ান, তাহলে আমি লিখে দিচ্ছি না, কারোর জন্য কাজ করা। শেষ, পড়া শেষ, আজকে বিদায়। অ্যাক্ট অন এন্ড অ্যাক্ট আপন, এই দুইটার মিনিং এ এক এক বইয়ে এক এক রকম আছে, অ্যাপেক্সও ভুল আছে অনেক বইয়ে। পিসি দাস থেকে আমি অনেক বই দেখছি, কিন্তু আমি কাহিনীটা বলছি। অন মানে উপরে, আপন মানে উপরে। অন মানে উপরে, আপন মানেও উপরে। তাহলে অ্যাক্ট অন মানে কাজ করছি উপরে। তার মানে ব্যাপারটা দেখো তো, অ্যাক্ট অন মানে আমার উপরেই কাজ চলছে, তাই না? বা কার উপরে। ব্যাপারটা আমি একটু মজা করে এভাবে পড়তাম, অ্যাক্ট অন মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় না, এরকম দাঁড়ায় না, অ্যাক্ট অন মানে অ্যাক্ট অন। কেউ যদি অ্যাক্ট অন বোঝা বয়, তার মানে কি তার শরীর কি খারাপ হয়ে যাবে না? আমি একটু ক্লিয়ার করে দিই। অ্যাক্ট অন মানে নির্ভর করা, অ্যাক্ট আপন মানেও নির্ভর করা। অ্যাক্ট অন মানে ক্ষতিকর, এফেক্ট মানে ক্ষতি হওয়া। অ্যাক্ট আপন মানেও ক্ষতি হওয়া। অনেক জায়গায় দুটাই এরকম দেওয়া। তাহলে আমি যেটা বলছি এটা কোথাও নাই, মাইন্ড ইট, মাইন্ড ইট। অপশনে যদি নির্ভর করা বোঝায়, যে যে আই ডিপেন্ড অন হিজ সাজেশন, আই ডিপেন্ড আমি তার সাজেশনের উপর নির্ভর করি। এই ডিপেন্ডের পর অনও দিতে পারো, আপনও দিতে পারো। অপশনে যদি একটা থাকে তাহলে সেটাই উত্তর, আর যদি দুটাই থাকে তাহলে কি দিবা? এই দুটার মিনিং সেম, যেহেতু অন মানে উপরে, আপন মানে উপরে। তাহলে আমার এই টেকনিকটা খেয়াল রাখো, নির্ভর গ্রেটার দ্যান ক্ষতি, আর ক্ষতি গ্রেটার দ্যান নির্ভর। মানে বোঝাই, যদি কোনো লাইনে অ্যাক্ট থাকে আর লাইনটার মিনিং বোঝায় ক্ষতি হচ্ছে, যেমন ওভার ইটিং বেশি খাওয়া, ইজ অ্যাক্ট ড্যাশ আওয়ার হেলথ, তাহলে বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের উপর কি ক্ষতিকর বোঝাচ্ছে, তাহলে তখন হবে আপন। যদি অপশনে আপন না থাকে উত্তর হবে কি অন। বাট যদি দুটাই থাকে
তাহলে ক্ষতি বোঝাতে বেশি ব্যবহৃত হয় কি আপন, আর নির্ভর বোঝাতে বেশি ব্যবহৃত হয় কি অন। আশা করি বুঝতে পেরেছো। আমি অনেকদিন পর এতক্ষণ ক্লাস নিলাম, খুব টায়ার্ড ভাই। যাই হোক, তোমাদের কিছু দুই একটা কথা শুনে আমি শেষ করব। পিডিএফটা আমি 2-3 মিনিটের মধ্যে দিয়ে দিব। ওকে, কিছু বুঝলা ভাই? কিছু বুঝলা? আমি ট্রাই করছি ভাই। আমি একটা জায়গায় পড়েছি, ঢাকা মেডিকেল কলেজে, আমি বায়োলজি পড়াই, কিন্তু আমি এইগুলো কখনোই কোনোদিন পড়াইনি। বাট আমি নিজে তো পড়েছি, নাহলে তো একটা জায়গায় চান্স পেতাম না। তাহলে আমি চাই যে আমার যতটুকু জানা আছে আমি আরো শিখবো বা শিখছি তোমাদেরকে শেখানোর জন্য, কারণ ইংরেজি এটা লাগবেই। তো আমি যতটুকু পারি ভাই আমি ঢেলে দিব, বাট তোমাদেরকে একটু রেগুলার পড়তে হয়। এবং আমি কথা দিচ্ছি, তুমি যদি পড়ো বা এভাবে যদি একটু ট্রাই করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে তোমার পরিশ্রম বলো বা তোমার কি বলে প্রিপারেশনটা অনেক ভালো হবে। হ্যাঁ, কমন নাও পড়তে পারে, কারণ ইংলিশের গ্যারান্টি আমি দিতে পারবো না যে আমি তোমাকে 1000 কি সিনোনিম পড়াইছি কমন পড়বে, গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমি শিওর বলতে পারি তোমার একটা মজবুত প্রিপারেশন হবে, এবং তুমি যদি এরপরেও না পারো তাহলে জেনে রাখো আর অন্য কেউ পারবে না, এটাই স্বাভাবিক। ঢিল মেরে পারতে পারে। তো ঠিক আছে ভাই, অনেক সময় হলো। ভাইয়া কয় পেজ বাদ দিয়ে অন্য টপিক লিখবো? আচ্ছা আপু, এটা তোমার মতো করে লেখো, 2টা খাতা হলেই হলো। শাওন লিখছে, বুঝছি। ঠিক আছে, আমি আজকে যাই। হ্যাঁ, যারা নেট সমস্যা পরে দেখে নিও, আর আমি পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা নিয়ে তারপর তোমরা অফ হয়ে যাও, নেক্সট পড়া পড়ো। আমি রাখি, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। ওকে।